Hello and welcome to Talanta Biology class. Basically আমরা এতদিন ধরে যে ভিডিওগুলো আমাদের করেছি প্রত্যেকটা জুলজির বিভিন্ন রকম চ্যাপ্টার্সের ওপর টপিকসের ওপর বেসড ছিল, বাট এবার আমরা আমাদের কনসেন্ট্রেশনটা একটু ডাইভার্ট করব টুয়ার্ডস বটানি। বেসিক্যালি একটা আমাদের মিসকনসেপশন থাকে যে বটানি সাবজেক্টটা ইজ এ ভেরি আনইন্টারেস্টিং অ্যান্ড বোরিং সাবজেক্ট, বাট আমি বললাম এটা একটা মিসকনসেপশন, কারণ there are chapters যেগুলো in both botany and zoology are equally interesting. অন্যদিকে there are chapters যেগুলো in both zoology and botany are mostly theoretical আর যেগুলো পড়তে আমাদের একটুখানি বোরিং লাগে। সো আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে NCERT যে বইগুলো হচ্ছে কাইন্ড অফ কম্পারেটিভসের বাইবেল, সেই বইগুলোতে কিভাবে বটানি চ্যাপ্টার্সগুলোকে ইন্টারেস্টিং বানানো যায় তার একটা চেষ্টা। তো ফার্স্ট যে চ্যাপ্টারটা, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং চ্যাপ্টার্স ইন বটানি ফর দ্য সিলেবাস অফ ক্লাস 12 অ্যান্ড 11 ইজ ফটোসিনথেসিস ইন হায়ার প্লান্টস। এই চ্যাপ্টারটাকে আমরা চেষ্টা করব মোনোটোনাসভাবে একই রিদমে না পড়ে গিয়ে সেটাকে পার্টসে ডিভাইড করে ইম্পর্ট্যান্ট পোর্শনসগুলোকে কীভাবে পড়া যায়, কীভাবে হাইলাইট করা যায়, কীরকম কোয়েশ্চেন্স আসে সেইভাবে পড়ার চেষ্টা করব। সো লেটস বিগিন। বেসিক্যালি ফটোসিনথেসিস যখন আমরা বলি তখন আমরা মিন করি টু সিনথেসাইজ ইন দ্য প্রেজেন্স অফ লাইট, বিকজ এই ফটো কথাটার মানে হচ্ছে লাইট অ্যান্ড সিনথেসিস কথাটার মানে হচ্ছে টু ফর্ম বা টু প্রডিউস বা টু সিনথেসাইজ। তো সেই জন্যে ফটোসিনথেসিস মিনস টু সিনথেসাইজ ইন দ্য প্রেজেন্স অফ লাইট অ্যান্ড টু সিনথেসাইজ হোয়াট? টু সিনথেসাইজ ফুড। সেই জন্যে বেসিক্যালি আমরা যেটা বলি যে ফটোসিনথেসিসটা জেনারেলি আমরা দেখতে পাই গ্রিন অর্গ্যানিজমসের ক্ষেত্রে। কেন দেখতে পাই, কী জন্য দেখতে পাই, উইল কাম টু দ্যাট লেটার। বাট ফার্স্ট অফ অল যেটা আমরা জানি, যেটা আমরা এতদিন জেনে এসেছি, সেটা হচ্ছে যে বেসিক্যালি গ্রিন প্লান্টস ফটোসিনথেসিস প্রসেসটাকে ভেরিয়াসভাবে ইউটিলাইজ করে নিজেদের যে নিউট্রিশনাল রিকোয়ারমেন্টসগুলো সেগুলোকে ফুলফিল করে। অলরাইট, এবং সেই জন্য তাদেরকে বলা হয় অটোট্রফস। অটো মানে হচ্ছে সেলফ, ট্রফস মানে হচ্ছে নিউট্রিশন। যারা নিজেরা নিজেদের নিউট্রিশনটা সিনথেসাইজ করতে পারে, প্রডিউস করতে পারে, তাদেরকে বলা হয় অটোট্রফস বেসিক্যালি। ঠিক আছে, সো হোয়াট ইজ ফটোসিনথেসিস দেন? যেখানে অটোট্রফসরা যারা বেসিক্যালি গ্রিন হয় তারা ফুড সিনথেসাইজ করতে পারছে। সো হোয়াট ইজ দ্যাট প্রসেস? এখানে লেখা থাকছে এনসিইআরটিতে যে ফটোসিনথেসিস ইজ বেসিক্যালি আ ফিজিকো-কেমিক্যাল প্রসেস। অলরাইট, হিয়ার it is a physico-chemical process by which the green plants use light energy to drive the synthesis of organic compounds. তো বেসিক্যালি ফিজিকো-কেমিক্যাল প্রসেস মানে আমরা কি বলতে চাইছি, এই পার্টিকুলার প্রসেসটায় কিছু ফিজিক্যাল এলিমেন্টস আছে, কিছু কেমিক্যাল এলিমেন্টস আছে, কেমিক্যাল রিয়াকশনস রয়েছে, তার সাথে সাথে কিছু ফিজিক্স রিলেটেড কনসেপ্টস রয়েছে, এবং সেই কনসেপ্টসগুলো ইউটিলাইজ করে গ্রিন অর্গ্যানিজমসরা, আমি বারবার প্লান্টস কথাটা মেনশন করছি না, আমি অর্গ্যানিজমস কথাটা মেনশন করছি, গ্রিন অর্গ্যানিজমসরা বেসিক্যালি অর্গ্যানিক কম্পাউন্ডস সিনথেসাইজ করতে পারে ইউজিং লাইট এনার্জি। দিস ইজ হোয়াট ফটোসিনথেসিস ইজ বেসিক্যালি। And why is photosynthesis so important? Photosynthesis is important because again here এখানে দেওয়া আছে খুব subtly, এটা হচ্ছে primary source of all food on earth. Basically আমাদের আর্থে যদি কোনোভাবে ফুড প্রিভিয়াসলি প্রেজেন্ট না থাকতো তাহলে এত রকমের যে হেটেরোট্রফিক অর্গ্যানিজমস, স্যাপ্রোফাইটিক বা প্যারাসাইটিক, তারা কোনোভাবে সাস্টেন করতে পারতো না নিজেদেরকে। দেয়ার হ্যাজ টু বি সাম সোর্স অফ ফুড। তো সেই ফুডের সোর্সটা হচ্ছে বেসিক্যালি দিজ গ্রিন অর্গ্যানিজমস অর স্পেসিফিক্যালি গ্রিন প্লান্টস। তো সেই জন্যে ফটোসিনথেসিস প্রোভাইডস আস উইথ দ্য প্রাইমারি সোর্স অফ ফুড অন আর্থ। অ্যান্ড সেকেন্ডলি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, photosynthesis is responsible for the release of oxygen into the atmosphere by green plants. তাহলে photosynthesis is the only process, is the only biological process on earth
যেটা অক্সিজেনের ব্যালেন্সটাকে অ্যাটমসফিয়ারে মেনটেন করতে হেল্প করে। অ্যান্ড আমরা জানি যে অক্সিজেন একটা কত ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট অফ দি এয়ার। অক্সিজেন ইজ এসেনশিয়াল ফর এভরি লিভিং অর্গ্যানিজম টু রেসপায়ার। তো সেই জন্যে অক্সিজেনের একটা ব্যালেন্স অ্যাটমসফিয়ারে ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, এবং সেই ব্যালেন্সটা মেনটেন করতে হেল্প করছে আমাদেরকে এই ফটোসিনথেসিস প্রসেসটা। তাহলে অলরেডি আমরা এইটুকু পোর্শনের মধ্যে কি কি ইনফরমেশন পাচ্ছি ফটোসিনথেসিসের রিগার্ডিং। নাম্বার ওয়ান হচ্ছে ফটোসিনথেসিসের মানে কি, হোয়াট ডু উই মিন বাই ফটোসিনথেসিস? টু সিনথেসাইজ ইন দ্য প্রেজেন্স অফ লাইট। What is the purpose of photosynthesis? The purpose of photosynthesis is the production of food in the presence of light by certain organisms called autotrophs. Third question, what is photosynthesis basically? It is a physicochemical process by which green organisms, or specifically plants, use light energy to drive the synthesis of organic compounds. Fourth, why is photosynthesis so important for survival on Earth? Ba, what is the ecological or physiological significance of photosynthesis? Ek number, it is the primary source of food on Earth. Secondly, it is the source of oxygen on Earth. তো এই কতগুলো কোয়েশ্চেন্স আমরা অলরেডি এইটুকু পোর্শন থেকে পেয়ে গেছি, এবং এইভাবে যদি আমরা কোয়েশ্চেন্স ওয়াইজ যদি এই চ্যাপ্টারটাকে পড়তে থাকি তাহলে ইট উড নট বি মোনোটোনাস, ইট উড নট বি আনইন্টারেস্টিং। জাস্ট কোয়েশ্চেন্সগুলোর আনসার্সগুলো আমাদেরকে লার্ন করতে হবে বুঝে, দ্যাটস ইট। অ্যান্ড সেই কাজটা করে আমরা বোথ কম্পারেটিভ অ্যান্ড আমাদের যে ক্লাস 11-এর যে পরীক্ষাটা সেটাতেও উই ক্যান স্কোর ওয়েল, because large questions or short questions or they are usually a sum of all these short questions together. তাহলে নেক্সট আমরা যেটাতে যাব, what do we know? এখন অবধি ক্লাস 11 অবধি উঠতে গিয়ে there are certain things that we know already about photosynthesis. যেমন we know যে chlorophyll is a pigment which is extremely important for photosynthesis to occur, যার জন্য আমরা বারবার বলছি যে green plants, green organisms. তো সামওয়্যার উই নো যে ক্লোরোফিল পিগমেন্টটা ইজ এসেনশিয়াল। সেকেন্ডলি আমরা কথাতেই বলছি ফটোসিনথেসিস, লাইট দেন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। অ্যান্ড থার্ডলি আমরা বলছি CO2 ইজ ইম্পর্টেন্ট ফর ফটোসিনথেসিস টু আকার। এবার উই হ্যাভ টু নো যে কী করে উই কেম অ্যাক্রস সাচ কনক্লুশনস। হাউ ডিড উই নো, হাউ ডিড উই ডিসকভার যে chlorophyll is important for plants to conduct photosynthesis, যে light is important for plants to conduct photosynthesis, যে CO2 is important for plants to conduct photosynthesis? এই সমস্ত জিনিসগুলো কনক্লুড করা হয়েছিল by different scientists through a series of experimentations. সেই এক্সপেরিমেন্টগুলো কি কি? Let's check out. ফার্স্ট এক্সপেরিমেন্টটা করা হয়েছিল, এবং এই এক্সপেরিমেন্টার এম ছিল টু ফাইন্ড আউট ইফ সানলাইট ইজ ইম্পর্টেন্ট ফর ফটোসিনথেসিস অর নট। তাহলে সেটা আমরা কি করে বুঝবো? ফার্স্ট অফ অল এখানে বলা হয়েছে যে যে রিকোয়ারমেন্টসগুলো এই প্রসেসটা এই পার্টিকুলার এক্সপেরিমেন্টটা রান করার জন্য সেটা হচ্ছে আ ভ্যারিগেটেড লিফ অর আ লিফ দ্যাট ওয়াজ পার্শিয়ালি কাভার্ড উইথ ব্ল্যাক পেপার। যখনই আমরা দেখব যে কোনো পার্টিকুলার এক্সপেরিমেন্টের রিকোয়ারমেন্টে এইরকম একটা কন্ডিশন দেওয়া আছে, আইদার উই আর টেকিং আ ভ্যারিগেটেড লিফ অর উই আর টেকিং আ লিফ দ্যাট হ্যাজ বিন কাভার্ড উইথ ব্ল্যাক পেপার, তখনই আমরা বুঝবো যে দিস এক্সপেরিমেন্ট এইমস টু কনক্লুড যে সানলাইট ইজ এসেনশিয়াল ফর ফটোসিনথেসিস। কেন? ভ্যারিগেটেড লিফ হচ্ছে একটা এমন লিফ যেটাতে শুধুমাত্র ক্লোরোফিল থাকে না, তার সাথে আরও অনেক পিগমেন্টস থাকে, যার জন্যে দ্য লিফ বিকামস সামওয়াট মাল্টি কালার। অ্যান্ড ব্ল্যাক পেপার কেন? বিকজ আমরা একটা লিফ নিই, তাতে যদি এরকম একটা পোর্শন ব্ল্যাক পেপারে ঢেকে দিই, তাহলে হোয়াট হ্যাপেন্স ইজ এই লিফটাকে আমি যখন সানলাইটে এক্সপোজ করব তখন এই পার্টিকুলার রিজনটা কোনো রকম সানলাইট পাবে না। তাহলে উইথ রেসপেক্ট টু দ্য আদার পোর্শন দ্যাট আর এক্সপোজ টু লাইট, আমি যদি এই পোর্শনের স্টার্চ তৈরিটাকে টেস্ট করতে পারি, তাহলে আই উইল বি এবল টু প্রুভ যে আদৌ সানলাইটটা ইম্পর্টেন্ট কিনা ফটোসিনথেসিসের জন্য। ঠিক আছে? সো দিস ইজ হাউ উই চেক
যে what is the aim of the experiment by simply looking into the requirements. Next হচ্ছে how do we check? এই চেকটা করার জন্য we perform a starch test basically. We look for starch. And how do we look for starch? Starch test এ basically use করা হয় একটা iodine solution. Iodine solution basically যদি আমরা কোনো কোথাও যদি অ্যাড করি একটা ব্রাউনিশ কালারেশন দেখা যায়, ডিপ ব্রাউনিশ চকলেটিশ কালারেশন। কিন্তু যদি সেখানে কোনোভাবে স্টার্চ প্রেজেন্ট থাকে অ্যাট দ্য সাইট অফ অ্যাপ্লিকেশন, তাহলে আয়োডিন কালারেশনটা ব্রাউন না হয় ব্লু ব্ল্যাক হয় উইথ আ টিঞ্জ অফ ভায়োলেট। তাহলে আমার লিফের বিভিন্ন পোর্শন আমি যদি স্টার্চ টেস্টটা পারফর্ম করি যেখানে স্টার্চ প্রেজেন্ট, সেই জায়গায় আয়োডিন উইল গিভ মি আ ব্লু ব্ল্যাক কালারেশন, whereas যেখানে স্টার্চ নেই those portions will give me a brown coloration. তাহলে এই রকম একটা লিফ যদি আমি নিই, তার একটা পোর্শন যদি আমি ব্ল্যাক পেপারে ঢেকে দিই এবং তারপর যদি আমি সেটাকে সানলাইটে এক্সপোজ করি এবং সানলাইট থেকে ফিরিয়ে এনে সেটাকে যদি আমি স্টার্চ টেস্ট করাই, তখন আমি দেখব যে এই পোর্শনগুলোতে আয়োডিন গিভস আ ব্লু ব্ল্যাক কালারেশন, whereas এই যে সেন্ট্রাল যে পোর্শনটা যেখানে ব্ল্যাক পেপার দিয়ে হাইড করার ছিল, সেই পোর্শনটা আমাকে ব্রাউন কালারেশন দেবে। এবং এটা থেকে আমি প্রুফ করতে পারবো যে যে পোর্শনগুলো এক্সপোজড ছিল সেখানে স্টার্চ তৈরি হয়েছে এবং যেটা ঢাকা ছিল, যেটা সানলাইটের সংস্পর্শে আসেনি, কন্ট্যাক্টে আসেনি, সেই পোর্শনটায় কোনো রকম স্টার্চ সিনথেসিস হয়নি। হেন্স উই কনক্লুড যে we require sunlight to synthesize food, or in other words we require sunlight for photosynthesis. This was the first experiment conducted. Now next এরপরে একটা এক্সপেরিমেন্ট করা হলো যেখানে a part of a leaf is enclosed in a test tube containing some KOH, potassium hydroxide soaked cotton. once again আমরা রিকোয়ারমেন্টস দেখে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি প্রুফ করতে চাওয়ার চেষ্টা করা হয়েছে। এই KOH সোকড কটনটা বেসিক্যালি ক্যান অ্যাবজর্ব CO2। তো যেহেতু এখানে একটা CO2 অ্যাবজর্ব করার ব্যাপার আসে, তার মানে CO2 এলিমিনেট করা হচ্ছে। CO2 এলিমিনেট আমরা কেন করছি? টু চেক যে CO2 আদৌ ইম্পর্টেন্ট কিনা ফর ফটোসিনথেসিস টু আকার। অলরাইট, সো এখানে কি করা হচ্ছে, লিফের একটা পার্টকে আমরা এক্সপোজ করছি টু KOH সোকড কটন, যাতে ওই এনভায়রনমেন্টটা থেকে এই KOH সোকড কটনটা সমস্ত CO2টাকে অ্যাবজর্ব করে নিতে পারে। আর বাকি পার্টটা লিফটার ইজ এক্সপোজ টু ওপেন এয়ার। এবং এই সেট আপটায় খানিকক্ষণ আমাদের লিফটাকে রাখার পর যদি আমরা বের করে আনি লিফটাকে, তাহলে আমরা দেখতে পাবো যে বেসিক্যালি যে পার্টটা ওই KOH সোকড কটনের প্রেজেন্সে ছিল, সেই পার্টটায় আয়োডিন ব্রাউন কালারেশন দিচ্ছে। কেন? বিকজ স্টার্চ ওয়াজ নট ফর্মড। আর যে পোর্শনটা এক্সপোজ টু এয়ার ছিল সেখানে আয়োডিন ব্লু ব্ল্যাক কালারেশন দিচ্ছে। কেন? বিকজ স্টার্চ ওয়াজ ফর্মড। তাহলে এর থেকে আমরা প্রুফ করতে পারি যে CO2 is important for starch to be prepared in the presence of light, or in other words photosynthesis requires a fresh supply of carbon dioxide gas. তাহলে আমরা এখান থেকে প্রুফ করতে পারছি CO2 is essential. This is my third experiment. এখানে আমরা প্রুফ করেছিলাম with the help of this black paper যে sunlight is essential. Again এই variegated leafটার প্রেজেন্সে আমি প্রুফ করতে পারি যে ক্লোরোফিল ইজ এসেনশিয়াল। কি হবে? এই ভ্যারিগেটেড লিফটা আমি আগেই বললাম যে শুধুমাত্র এক ধরনের পিগমেন্ট থাকে না, বিভিন্ন রকমের পিগমেন্ট থাকে, যার জন্য লিফটাকে মাল্টি কালার মনে হয়। তো আমি এই লিফটাকে যদি সানলাইটের প্রেজেন্সে রাখি এবং তারপর যদি আমি লিফটাকে নিয়ে এসে তার মধ্যে বিভিন্ন জায়গায় আমি যদি আয়োডিন সলিউশনটা অ্যাড করি, আমার যদি প্রিভিয়াসলি লিফটাকে ডিমার্কেট করা থাকে, এই পোর্শনটা ছিল ক্লোরোফিলের পোর্শন, রেস্ট অফ দ্য লিফ ওয়াজ সাম আদার কালার, সে রেড। তাহলে আমি যদি দেখি যে শুধুমাত্র এই ক্লোরোফিলেটেড রিজনগুলোতে ব্লু ব্ল্যাক কালারেশন পাচ্ছি আমি আমার আয়োডিন সলিউশনের, তাহলে আমি
প্রুফ করতে পারবো যে ইয়েস ক্লোরোফিল ইজ এসেনশিয়াল ফর ফটোসিনথেসিস, অ্যান্ড যদি এই রেড পোর্শনটাতে আমি ব্লু ব্ল্যাক কালারেশনের জায়গায় ব্রাউন কালারেশন পাই, দেন মাই রিজাল্ট, মাই অবজারভেশন উইল বি কনসলিডেটেড। তো এইভাবে বেসিক্যালি এই তিনটে চিফ রিকোয়ারমেন্টসের ইম্পর্টেন্সটা প্রুফ করা হয়েছিল থ্রু দিজ এক্সপেরিমেন্টস। তাহলে এখনো অবধি আমরা সিম্পল কিছু কোয়েশ্চেন্স আনসার করলাম। হোয়াট ইজ ফটোসিনথেসিস, হোয়াট ইজ দ্য পারপাস অফ ফটোসিনথেসিস, what is the physiological significance or ecological significance of photosynthesis, what basically is photosynthesis। আমরা 3 ধরনের এক্সপেরিমেন্টস দেখলাম যেগুলো থ্রু দিয়ে উই ক্যান প্রুভ যে হোয়াট আর দ্য বেসিক রিকোয়ারমেন্টস ফর ফটোসিনথেসিস টু টেক প্লেস। এবার আমরা ঢুকবো আরও ডিটেলড এক্সপেরিমেন্টসে যেগুলো আমাদের ফটোসিনথেসিসের আরও কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স এক্সপ্লেন করতে হেল্প করেছিল। তো এই এক্সপেরিমেন্টেশনগুলোতে ফার্স্ট যে ভদ্রলোকের নাম আসে তিনি হচ্ছেন জোসেফ প্রিসলি। উনি কি করেছিলেন, ফার্স্ট অফ অল এরকম একটা বেল জার নিয়েছিলেন এবং সেই বেল জারটার মধ্যে উনি একটা বার্নিং ক্যান্ডেল রেখে দিয়েছিলেন এবং একটা ছোট্ট ইঁদুরকে ঢুকিয়ে রেখেছিলেন ইন সাচ আ ওয়ে যে বেল জারটার মধ্যে আউটসাইড থেকে কোনো রকম এয়ারের সাপ্লাই আসছিল না। ন্যাচারালি একটা টাইমের পরে দ্য ক্যান্ডেল উড ডাই আউট, ক্যান্ডেলটা নিভে যাবে এবং ক্যান্ডেলটা তো নিভে যাচ্ছেই, তার সাথে সাথে দেখা যাচ্ছে যে ইঁদুরটা প্রথমে ফেন্ট করে যাবে, জ্ঞান থাকবে না, মাথা ঘুরে পড়ে যাবে ইঁদুরটা। এবং যদি আমরা এক্সপোজ করে রাখি এই কন্ডিশনে ফর আ প্রলংড পিরিয়ড, তাহলে ইঁদুরটা মরে যাবে। দিস ওয়াজ দ্য ফার্স্ট এক্সপেরিমেন্ট। তো সেই সময় আমরা বেসিক্যালি জানতাম না যে অক্সিজেন বেসিক্যালি ফটোসিনথেসিসের থ্রু দিয়ে লিবারেট হয়। তো তখন জোসেফ প্রিসলি কনক্লুড করলেন যে আ বার্নিং ক্যান্ডেল or an animal that breathe the air both somehow damage the air। এইটা উনি তখন কনক্লুড করলেন from his limited knowledge about the gas that is being liberated by photosynthesis। এবং আমরা বুঝলাম যে ওকে, এয়ার কোয়ালিটিটা কোনোভাবে নষ্ট হচ্ছে যখন আমরা একটা ইঁদুরকে এবং একটা ক্যান্ডেলকে বেলজারের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি। কিন্তু উনি যখন এক্সপেরিমেন্টটা রিপিট করলেন একটা মিন্ট প্লান্টের সাথে, তখন উনি দেখলেন যে আফটার প্রলংড পিরিয়ডস ক্যান্ডেলটাও ডাই আউট করছে না, ইঁদুরটাও ঠিকঠাক থাকছে, বেঁচে থাকছে, কোনো রকম কোনো ইলনেস ইঁদুরটার মধ্যে দেখা যাচ্ছে না। ওয়ান্স অ্যাগেন আমরা জানতাম না যে প্লান্টস O2 লিবারেট করে ডিউরিং ফটোসিনথেসিস। তো সেই জন্যে উনি কনক্লুড করলেন যে প্লান্টস রিস্টোর টু দ্য এয়ার হোয়াট এভার ব্রিদিং অ্যানিমালস and burning candles remove। This was the basis of the conclusion যে green plants give out O2। This was the basis of all the experiments that followed to establish যে হ্যাঁ oxygen evolved হয় during photosynthesis। কেন? বিকজ যখন আমরা আউটসাইড এয়ার সাপ্লাই ভেতরে আসতে দিচ্ছি না, তখন যে O2টা প্রেজেন্ট in the air within the bell jar, সেই O2টা exhausted হয়ে যাচ্ছে because of the candle burning and because of the mouse respiring। মাউসটা নিঃশ্বাস নিতে থাকছে বলে এবং ক্যান্ডেলটা বার্ন করতে থাকছে বলে O2র যে রিজার্ভটা এই বেল জারের মধ্যে সেটা আস্তে আস্তে ডিপ্লিট হতে থাকছে। কিন্তু আমরা যখন সেই সেম বেল জারে একটা গাছ ঢুকিয়ে দিচ্ছি তখন সেই গাছটা বেসিক্যালি কি করছে, যে CO2টা এই ইঁদুরটা প্রডিউস করছে, এই ক্যান্ডেলটা বার্ন করে যে CO2টা প্রডিউস করছে, সেই CO2টাকে আমাদের গাছটা অ্যাবজর্ব করে নিচ্ছে এবং ইনটার্ন ফেরত দিচ্ছে O2টা, যেটা আমার ইঁদুরটার এবং এই ক্যান্ডেলটার দুজনেরই দরকার সাস্টেন করার জন্য নিজেদেরকে। সেই জন্যে কোনো রকম চেঞ্জেস হচ্ছে না। দিস ইজ হোয়াট হি ওয়ান্টেড টু প্রুভ। এখানে I would like to bring your attention to these questions। এই কোয়েশ্চেনগুলো NCERT-তে এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। শুধুমাত্র পরীক্ষায় আসবে বা শুধুমাত্র কম্পারেটিভসের জন্য তা নয়, এই কোয়েশ্চেনগুলো হেল্পস ইউ বেটার আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর স্টাডিং। এখানে বলা আছে হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান ইউ থিঙ্ক অফ টু লাইট দ্য ক্যান্ডেল উইথাউট ডিস্টার্বিং দ্য সেটআপ। এই সেটআপটাকে ডিস্টার্ব না করে হাউ ক্যান আই লাইট দ্য ক্যান্ডেল।
যেটা প্রিস্টলি করেছিলেন সেটা হচ্ছে উনি মিরর ইউজ করে সানলাইটটাকে ফোকাস করেছিলেন এই ক্যান্ডেলের উইকটাতে, ওকে, এবং সেটার সাহায্যে উনি রিলাইট করেছিলেন, রিকিন্ডেল করেছিলেন ক্যান্ডেলটাকে। এখন আমরা যেহেতু অনেক বেশি অ্যাডভান্সড তখনকার দিনের থেকে, উই ক্যান ইউজ অ্যান ইলেকট্রিক স্পার্ক অ্যাজ ওয়েল টু ডু দিস। অলরাইট, এবার এই এক্সপেরিমেন্টটা দেখে জ্যান ইঙ্গেনহাউস নামে একজন সায়েন্টিস্ট নিজের কিছু এক্সপেরিমেন্টস কন্ডাক্ট করলেন। উনি কি করলেন, বেসিক্যালি একটা সেট আপ তৈরি করলেন, যে সেট আপটা অনেকটা এইরকম দেখতে। একটা এরকম বিকার, তার মধ্যে এরকম দুটো আয়রন স্ট্যান্ড রাখা হয়, একটা এরকম ইনভার্টেড ফানেল রাখা হয়, এবং এই ফানেলটার ওপরে একটা টেস্ট টিউব ইনভার্ট করে দেওয়া হয়। এই ফানেলটার মধ্যে থাকে একটা অ্যাকোয়াটিক প্লান্ট, বেসিক্যালি আমরা হাইড্রেলা চুজ করি এটার জন্য। অলরাইট, আর এই পুরো জিনিসটাকে ইমার্স করে দেওয়া হয় জলের মধ্যে। এই এক্সপেরিমেন্টটা বেসিক্যালি দুবার কন্ডাক্ট করা হয়, একটা লাইটের প্রেজেন্সে, একটা লাইটের অ্যাবসেন্সে। সো ওয়ান্স অ্যাগেন এই পার্টিকুলার প্রসেসটা দুটো জিনিস, এই পার্টিকুলার এক্সপেরিমেন্টটা দুটো জিনিস প্রুভ করতে চায়। একটা ফার্স্ট অফ অল হচ্ছে যে সানলাইটের প্রেজেন্সেই ফটোসিনথেসিস হবে, অ্যান্ড সেকেন্ডলি অক্সিজেন লিবারেট হবে ডিউরিং ফটোসিনথেসিস। তো এটা বেসিক্যালি কীভাবে করা হয়েছিল, এই সেট আপটাকে একবার সানলাইটের প্রেজেন্সে এবং একবার ডার্কে রাখা হয়। যখন সানলাইটের প্রেজেন্সে এই সেট আপটাকে রাখা হয়েছিল তখন দেখা গেছিল যে এই যে টেস্ট টিউবটাকে আমরা ইনভার্ট করে রেখেছি, উইচ ইজ অলসো ফিল্ড উইথ ওয়াটার ন্যাচারালি, সেখানে এই এমটি স্পেসটাতে ওপরে এবং এই জলের মধ্যেও কিছু বাবলস তৈরি হচ্ছে। বাবলস তৈরি হওয়া মানে কি, নিশ্চয়ই কোনো একটা গ্যাস ইভলভড হচ্ছে, এবং এই গ্যাসটাকে আমরা অক্সিজেন হিসেবে আইডেন্টিফাই করেছিলাম ইউজিং দ্য প্রপার্টি অফ অক্সিজেন, যে অক্সিজেন একটা স্প্লিন্টারকে রিকেন্ডেল করতে পারে। অলরাইট, তো সেটা ইউজ করে এই গ্যাসটা যে অক্সিজেন সেটা প্রুভ করা হয়েছিল। এবং যখন এটাকে ডার্কে রাখা হয়েছিল এই পার্টিকুলার সেটআপটাকে, তখন দেখা গেছিল যে এরকম কোনো বাবলস তৈরি হচ্ছে না। তার মানে কি, ফটোসিনথেসিস হচ্ছে না ইন ডার্ক, ইন সানলাইট ফটোসিনথেসিস হচ্ছে। তো এই পার্টিকুলার এক্সপেরিমেন্টটা দিয়ে এই দুটো জিনিস বেসিক্যালি প্রুভ করা হয়েছিল। অলরাইট, তাহলে আমরা এখানে अगेन আরেকটা প্রপার্টি জানতে পারলাম ফটোসিনথেসিসের থ্রু এক্সপেরিমেন্টেশন, যে ফটোসিনথেসিসের থ্রু দিয়ে অক্সিজেন লিবারেট হয়। নাও এরপরে জুলিয়াস ভন স্যাশ নামে একজন ভদ্রলোক প্রথম এভিডেন্স দিলেন যে ফটোসিনথেসিসে এক ধরনের কার্বোহাইড্রেট প্রডিউস হয়, এক ধরনের গ্লুকোজ প্রোডাকশন হয় প্লান্ট বডিতে, যে গ্লুকোজটাই অ্যাকচুয়ালি প্লান্টসরা ইউজ করছে ফর দেয়ার গ্রোথ, এবং এই গ্লুকোজটা প্লান্ট বডিতে স্টোর করা থাকে অ্যাজ স্টার্চ। যেমন হিউম্যান বডিতে বা অ্যানিমাল বডিতে আমরা গ্লুকোজটাকে স্টোর করে রাখি অ্যাজ গ্লাইকোজেন, তেমন প্লান্ট বডিতে এই গ্লুকোজটাকে স্টোর করে রাখা হয়, রিজার্ভ করে রাখা হয় অ্যাজ স্টার্চ। এবং উনি নিজের এক্সপেরিমেন্টসের থ্রু দিয়ে আমাদেরকে দেখালেন যে যে গ্রিন সাবস্টেন্সটার কথা আমরা বলছি, যেটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, যার জন্য আমরা বারবার বলছি যে গ্রিন পার্টস অফ প্লান্ট, গ্রিন লিভস অফ প্লান্ট, এই গ্রিন সাবস্টেন্সটা কিছু স্পেশাল স্ট্রাকচারসের মধ্যে লোকেটেড থাকে, যেগুলোকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। এই নেমিংটা উনি করেননি, কিন্তু উনি বলেছিলেন যে এগুলো স্পেসিফিক কিছু বডিজের মধ্যে থাকে। অলরাইট, সো এটা হচ্ছে জুলিয়াস ভন স্যাশের কন্ট্রিবিউশন। এরপর আরেকজন ভদ্রলোক টি.ডব্লিউ. এঙ্গেলম্যান, উনি কি করলেন, উনি দেখালেন যে যখন একটা প্রিজম ইউজ করা হচ্ছে, আমরা জানি যে হোয়াইট লাইটকে স্প্লিট করতে পারে ইনটু ইটস 7 কম্পোনেন্টস প্রিজম, তো উনি এরকম একটা প্রিজম ইউজ করলেন লাইটটাকে স্প্লিট করার জন্য ইনটু ইটস স্পেকট্রাল কম্পোনেন্টস, এবং সেটা করে উনি ইলিউমিনেট করলেন গ্রিন অ্যালগিকে, একটা গ্রিন অ্যালগাকে, যার নাম হচ্ছে ক্ল্যাডোফোরা, অ্যান্ড প্লেসড ইট ইন আ সাসপেনশন অফ এরোবিক ব্যাকটেরিয়া।
তো বেসিক্যালি কি করা হচ্ছে, এখানে আমরা গ্রিন অ্যালগাটাকে ইউজ করছি অ্যাজ মাই প্রডিউসার, যে আমাকে ফটোসিনথেসিসটা করে দেখাবে। এখানে এরোবিক ব্যাকটেরিয়াটাকে বেসিক্যালি ইউজ করা হচ্ছে অ্যাজ অ্যান ইন্ডিকেটর, যে ফটোসিনথেসিস হচ্ছে কি হচ্ছে না সেটা ডিটেক্ট করতে হেল্প করবে। কিভাবে? দিস ইজ অ্যান এরোবিক ব্যাকটেরিয়া, তার মানে কি ও অক্সিজেন ইউটিলাইজ করছে। তাহলে আমি ব্যাকটেরিয়ার প্রলিফারেশন দেখে বুঝতে পারবো যে আদৌ অক্সিজেন লিবারেট হচ্ছে কিনা, অর ইন আদার ওয়ার্ডস আদৌ ফটোসিনথেসিস হচ্ছে কিনা। এবং এটা করে উনি যেটা দেখলেন সেটা হচ্ছে এই ব্যাকটেরিয়ার অ্যাকিউমুলেশনটা বেসিক্যালি হচ্ছে ব্লু অ্যান্ড রেড লাইট অফ দ্য স্প্লিট স্পেকট্রামে। তার মানে আমরা এখান থেকে একটা ইম্পর্টেন্ট কনক্লুশন পাচ্ছি যে ফটোসিনথেসিসের রেটটা ব্লু অ্যান্ড রেড লাইটে কিন্তু ম্যাক্সিমাম। আমরা যদি একটা ওয়েভলেন্থ অ্যান্ড ফটোসিনথেসিসের রেটের কার্ভ বানাই, তাহলে আমরা দেখতে পাবো সেই কার্ভটা ব্লু লাইটে এবং রেড লাইটে হাইয়েস্ট অ্যাক্টিভিটি দেখাচ্ছে, হাইয়েস্ট রেট অফ ফটোসিনথেসিস দেখাচ্ছে। তাহলে এইভাবে উনি ফার্স্ট আমাদেরকে ফটোসিনথেসিসের একটা অ্যাকশন স্পেকট্রাম বানিয়ে দিলেন, যেটা আমাদেরকে ফটোসিনথেসিসের রেটটা কখন বেশি কখন কম সেটা বুঝতে হেল্প করলো। So this was basically Engelmann's contribution. And আমরা পরে দেখব যে এই কার্ভটা বেসিক্যালি ক্লোরোফিল এ অ্যান্ড ক্লোরোফিল বি এর অ্যাবজর্পশন স্পেকট্রার সঙ্গে ওভারল্যাপ করে, সেটা আমরা পরে আসছি ডিটেলসে। তো এখনো অবধি আমরা যে এক্সপেরিমেন্টসগুলো দেখলাম সেই এক্সপেরিমেন্টসগুলো আমাদেরকে হেল্প করলো ফার্স্ট অফ অল তিনটে বেসিক ক্রাইটেরিয়া চিনতে ফটোসিনথেসিসের জন্য যেগুলো দরকার: ক্লোরোফিল, সানলাইট, কার্বন ডাইঅক্সাইড। অ্যান্ড ফটোসিনথেসিসের দুটো ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, ফটোসিনথেসিস গ্লুকোজ প্রডিউস করে এবং ফটোসিনথেসিসের ফলে O2 ইভলভ হয়। এই দুটো ক্যারেক্টারিস্টিক আমরা এক্সপেরিমেন্টেশনের ফলে জানতে পারলাম। অ্যান্ড আমরা ফটোসিনথেসিসের রেট ডিটেক্ট করার জন্য একটা অ্যাকশন স্পেকট্রামও ডেভেলপ করতে পারলাম। এবার বেসিক্যালি আমরা জেনে গেছি যে গ্লুকোজ প্রডিউস হয়, একটা কার্বোহাইড্রেট প্রডিউস হয় অ্যাজ এ রেজাল্ট অফ ফটোসিনথেসিস। সেটার সাহায্যে তাহলে একটা এরকম একটা এম্পেরিক্যাল একটা ইকুয়েশন বানিয়ে নেওয়া যায়। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড ইউজ হচ্ছে, আমরা জানি ওয়াটার লাগছে। তো কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার বেসিক্যালি লাইট লাগছে, আমরা দেখেছি সানলাইটের প্রেজেন্সে একটা কার্বোহাইড্রেট মলিকিউল প্রডিউস করতে হেল্প করছে, এটা সুগার, অ্যান্ড তার সাথে O2 ইভলভ করছে। এই সুগারটা বেসিক্যালি গ্লুকোজ আর 6 কার্বন সুগার আমরা এখন জানি, তখন অত ভালোভাবে জানা ছিল না। এবার আরেকজন মাইক্রোবায়োলজিস্ট কর্নেলিয়াস ভ্যান নীল, ইনি কি করলেন, ইনি বেসিক্যালি পার্পল অ্যান্ড গ্রিন ব্যাকটেরিয়া নিয়ে কাজ করেন। অলরাইট, উনি বললেন যে বেসিক্যালি ফটোসিনথেসিসে কি হয়, একটা অক্সিডাইজেবল কম্পাউন্ড থাকে, যে কম্পাউন্ডটায় হাইড্রোজেন প্রেজেন্ট, একটা হাইড্রোজেন কন্টেনিং অক্সিডাইজেবল কম্পাউন্ড থাকে। সেই কম্পাউন্ডটা বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইডকে রিডিউস করে টু কার্বোহাইড্রেটস, এইটা উনি বললেন। সো হি গেভ আ মোর কেমিক্যাল ডাইমেনশন টু ফটোসিনথেসিস। তাহলে তার থেকে আমরা এই এম্পেরিক্যাল ইকুয়েশনটা পেলাম। দের ইজ আ অক্সিডাইজেবল কম্পাউন্ড, হাইড্রোজেন কন্টেনিং অক্সিডাইজেবল কম্পাউন্ড H2A, যেটা CO2 সাথে রিয়াক্ট করছে এবং CO2 কে রিডিউস করে দিচ্ছে ইনটু দিস সুগার মলিকিউল। তার সাথে আমরা A পাচ্ছি অ্যান্ড ওয়াটার। অলরাইট, গ্রিন প্লান্টসের ক্ষেত্রে H2O ইজ দ্য হাইড্রোজেন ডোনার অ্যান্ড ইজ অক্সিডাইজড টু O2। এবার ব্যাপারটা হচ্ছে যে some organisms do not release O2 during photosynthesis, এইটা একটা অ্যানোমালি দেখতে পাওয়া গেল, যে সমস্ত অর্গানিজম কিন্তু অক্সিজেন রিলিজ করে না ডিউরিং ফটোসিনথেসিস। তখন ফার্দার এই পার্পল অ্যান্ড গ্রিন ব্যাকটেরিয়া নিয়ে কাজ করে দেখা গেল যে এই পার্টিকুলার অক্সিডাইজেবল কম্পাউন্ডটার উপর ডিপেন্ড করে যে O2 ইভলভড হবে কিনা।
যখন H2S ইউজ করা হলো instead of H2O as the oxidizable compound, তখন দেখা গেল পার্পল অ্যান্ড গ্রিন সালফার ব্যাকটেরিয়া বেসিক্যালি সালফার বা সালফেটকে রিলিজ করছে ইনস্টেড অফ O2, সেক্ষেত্রে O2 ইভলভ হচ্ছে না। তাহলে এর থেকে কি প্রুফ করা গেল যে আমরা যে অক্সিজেনটা পাচ্ছি অ্যাজ আ রেজাল্ট অফ ফটোসিনথেসিস দ্যাট ইজ কামিং ফ্রম দিস অক্সিডাইজেবল কম্পাউন্ড। অলরাইট, তাহলে অ্যাজ এ রেজাল্ট অফ হিজ এক্সপেরিমেন্টস আমরা জানতে পারলাম যে O2-র অ্যাকচুয়াল সোর্সটা ইজ নট CO2 in photosynthesis, rather the water molecule that is being used by the plant. ঠিক আছে, and these portions, these experiments are extremely important. এই প্রত্যেকটা এক্সপেরিমেন্ট খুব ইম্পর্টেন্ট ফর আন্ডারস্ট্যান্ডিং দি এন্টায়ার চ্যাপ্টার। সো আই রিকোয়েস্ট যে একটু টাইম দিয়ে আমরা যদি, যেভাবে আমি বললাম বেসিক্যালি সেইভাবে যদি এম, অবজারভেশনস, রিকোয়ারমেন্টস, কনক্লুশন, দ্য বেসিস, এইগুলোকে যদি কনসিডার করে আমরা এক্সপেরিমেন্টসগুলো পড়ি তাহলে দে উইল বি ভেরি ইন্টারেস্টিং টু লার্ন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের বেশি টাইমও লাগবে না, বোরিং লাগবে না, মনোটোনাস লাগবে না, আমরা ইজিলি খুব অল্প সময় জিনিসটা পড়ে নিতে পারবো। তাহলে এই সমস্ত রকম কনজেকচার্স থেকে, সমস্ত রকমের ডাউট, সাসপেশনস, কনক্লুশনস থেকে আমরা যে ইকুয়েশনটা ফর্মুলেট করলাম ফর ফটোসিনথেসিস, দ্যাট ইজ বেসিক্যালি দিস: 6CO2 plus 12H2 in the presence of light gives C6H12O6, that is one molecule of glucose, plus 6H2O plus 6O2. তাহলে 6 molecules of carbon dioxide 12 molecules of water এর সাথে রিঅ্যাক্ট করে in the presence of sunlight আমাদেরকে 1 molecule of glucose দিচ্ছে with the liberation of 6 molecules of oxygen and 6 molecules of water vapor. ঠিক আছে, এবং এই যে O2 রিলিজটা হচ্ছে এটা যে ওয়াটার থেকে হচ্ছে, যেটা আমাদের প্রুফ করতে হেল্প করলেন এই সায়েন্টিস্ট কর্নেলিয়াস ভ্যান নিল, সেইটা আমরা ক্রস চেক করতে পারি ইউজিং রেডিও আইসোটোপ টেকনিক্স। বেসিক্যালি আমরা যদি ওয়াটারের অক্সিজেনটাকে রেডিও লেবেল করি তাহলে আমরা আমাদের যে অক্সিজেনটা লিবারেট হচ্ছে সেই অক্সিজেনটা যদি আমাদের রেডিও অক্সিজেন হয়, দ্য রেডিও আইসোটোপ অফ অক্সিজেন দ্যাট হ্যাজ বিন ইউজড ইন H2, তাহলে আমরা বুঝে যাবো যে ইয়েস, দ্য অক্সিজেন ইজ কামিং ফ্রম H2 অ্যান্ড নট ফ্রম CO2। অলরাইট, কিন্তু এই যে এত ইজিলি আমরা লিখে দিলাম একটা সিঙ্গেল লাইন ইকুয়েশনে পুরো ফটোসিনথেসিসের ঘটনাটাকে, এই পুরো প্রসেসটা ইজ নট দ্যাট ইজি। বেসিক্যালি আমরা যদি স্টেপ ওয়াইজ জিনিসটাকে পড়ি তাহলে খুবই লুসিড লাগবে, কিন্তু দেয়ার আর আ নাম্বার অফ স্টেপস দ্যাট ইভেন্চুয়ালি সাম আপ টু দিস, দ্যাট হ্যাজ টু বি কেপ্ট ইন মাইন্ড। এখানে again we come across a question: can you explain why 12 molecules of water as substrate are used in the equation given above? এই আনসারটা আমি এখন করব না, বিকজ এই আনসারটা করার জন্য যে ইনফরমেশনটা আমাদের দরকার সেই ইনফরমেশনটা আমরা later on in this chapter দেখব। So we keep this question on hold. Now after the basics, আমরা বেসিক্স গুলো জানলাম, ফটোসিনথেসিস কি, কি ইউজেস, কি পারপাস, কোথায় হয়, মানে কোন অর্গানিজমসে হয়, কি কি ক্রাইটেরিয়া, কি কি ক্যারেক্টারিস্টিক্স, এক্সপেরিমেন্টেশনসের থ্রু দিয়ে আমরা দেখলাম। এই সমস্ত কিছু জানার পর এইবার আমাদেরকে ঢুকতে হবে ইনটু দ্য অ্যাকচুয়াল প্রসেস in the green plants, কারণ the chapter reads photosynthesis in higher plants. তাহলে অ্যাকচুয়ালি ফটোসিনথেসিস কোথায় হয়? আমরা বেসিক্যালি বলি যে গ্রিন লিভসে ফটোসিনথেসিস হয়, এবং আমরা এক্সপেরিমেন্টেশনসের থ্রু দিয়ে জানতেও পারলাম যে হ্যাঁ, কিছু স্পেসিফিক বডিজ হয়, কিছু স্ট্রাকচারস হয় যার মধ্যেই ফটোসিনথেসিস ঘটনাটা ঘটে। কিন্তু স্পেসিফিক্যালি যে গ্রিন লিভস এই ঘটনাটা ঘটে, দ্যাট ইজ রং। কারণ একটা প্লান্টের শুধু লিভস ছাড়া আরও অনেক গ্রিন পার্টস হয়। প্লান্টের ব্রাঞ্চেস গ্রিন হতে পারে, প্লান্টের স্টেম গ্রিন হতে পারে, এবং সেই সমস্ত পার্টসেও কিন্তু ফটোসিনথেসিস হয়। কেন?
Because photosynthesis is not dependent on the part of the plant, rather on the pigment present in the special structures present. ওই পিগমেন্টগুলো জন্য ফটোসিনথেসিসটা হচ্ছে, নট বিকজ ওই পিগমেন্টগুলো লিফে প্রেজেন্ট। ওই পিগমেন্টগুলো যেখানে প্রেজেন্ট থাকবে সেখানেই আমাদের ফটোসিনথেসিস ঘটনাটা ঘটবে। সো এখানে আবার জ্ঞান একটা কোয়েশ্চেন আছে, ক্যান ইউ নেম সাম আদার পার্টস ওয়ে ইউ থিঙ্ক ফটোসিনথেসিস মে অকার? অফকোর্স লিভস ছাড়া ফটোসিনথেসিস ব্রাঞ্চেসে হতে পারে, ফটোসিনথেসিস স্টেমসে হতে পারে, ইফ দোজ পার্টস কন্টেন ক্লোরোফিল। নাও বেসিক্যালি যখন আমরা লিভস নিয়ে কনসার্ন, তখন লিভসে স্পেসিফিক কিছু সেলস থাকে যাদেরকে বলা হয় মেসোফিল সেলস। এই মেসোফিল সেলসের মধ্যে কিছু স্পেশালাইজড স্ট্রাকচারস থাকে, কিছু অর্গানেলস থাকে ক্লোরোপ্লাস্ট নামে। এই অর্গানেলসগুলোই হচ্ছে রেসপন্সিবল ফর কন্ডাক্টিং ফটোসিনথেসিস। এবার এই ক্লোরোপ্লাস্টের একটা খুব উইয়ার্ড অ্যাক্টিভিটি দেখা যায়। এই ক্লোরোপ্লাস্টগুলো বেসিক্যালি এক ধরনের গ্র্যানিউলার স্ট্রাকচার যেগুলোকে বলা হয় কোয়ান্টাজোমস, এই স্ট্রাকচারগুলোর মধ্যে থাকে। এবং এই গ্র্যানিউলগুলোকে কখনো দেখা যায় যে একদম মেসোফিল সেলের মার্জিন বরাবর ওরা অ্যালাইন করে রয়েছে। এবং যখন লাইট ইন্টেন্সিটি এনভায়রনমেন্টে খুব কম, মানে ভোরবেলা বা বিকেলবেলা যখন লাইট ইন্টেন্সিটি কম, তখন এই কোয়ান্টাজোমগুলোকে দেখা যায় একদম প্যারালাল টু দ্য মেসোফিল সেল ওয়ালস। মানে এই ক্লোরোপ্লাস্টগুলো রাদার কি করে, নিজেদেরকে প্যারালালি অ্যালাইন করে টু দ্য মেসোফিল সেল ওয়ালস, যাতে ওদের লাইট অ্যাবজর্পশনটা ম্যাক্সিমাম হয়, সানলাইট অ্যাবজর্পশনটা ম্যাক্সিমাম হয়। আবার যখন লাইট ইন্টেন্সিটি প্রচণ্ড হাই, ভর্তি দুপুরবেলা, সেই সময় কি করবে এই ক্লোরোপ্লাস্টগুলো নিজেদেরকে পারপেন্ডিকুলারলি অ্যালাইন করে রাখবে, যাতে কোনোভাবে এক্সেস লাইটে ক্লোরোপ্লাস্টে বা ক্লোরোফিলের কোনো ফোটো অক্সিডেশন না হয়ে যায়। আমরা আসবো হোয়াট ইজ ফোটো অক্সিডেশন। সো আমরা জানলাম যে কখন ক্লোরোপ্লাস্ট প্যারালালি অ্যারেঞ্জ থাকবে, কখন পারপেন্ডিকুলারলি অ্যারেঞ্জ থাকবে টু দ্য ইনসিডেন্ট লাইট। এবার আমরা একটা ইম্পর্টেন্ট পার্টে আসছি, which is the structure of our chloroplasts. This is basically the chloroplast organelle. এটা একটা ডাবল মেমব্রেনড অর্গানেল, যেটা বেসিক্যালি প্লান্ট সেলের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়, অ্যানিমাল সেলে ক্লোরোপ্লাস্ট থাকে না। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটা আউটার মেমব্রেন রয়েছে, একটা ইনার মেমব্রেন রয়েছে। তার মধ্যে কি রয়েছে? তার মধ্যে রয়েছে ফ্লুইড, একটা ফ্লুইড ফিল্ড স্যাক ক্লোরোপ্লাস্ট। সেই ফ্লুইডটা কি? সেই ফ্লুইডটা হচ্ছে স্ট্রোমা। এই স্ট্রোমার মধ্যে ভাসছে কিছু স্ট্যাক। আমরা অনেকগুলো 1 টাকার কয়েনকে যদি পরপর একটার ওপর একটা যদি করে সাজাই, যে স্ট্যাকগুলো তৈরি হয়, সেরকম কিছু স্ট্যাক রয়েছে। এই গোটা স্ট্যাকগুলোকে বলা হচ্ছে গ্রানা। এবং এই স্ট্যাকগুলো যে কম্পোনেন্টগুলো তৈরি, আমার 1 টাকার কয়েনের স্ট্যাকে ওই এক একটা 1 টাকার কয়েন কে বলা হয় থাইলাকয়েড। তাহলে এই ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলো হচ্ছে আমার থাইলাকয়েড। অলরাইট, এছাড়া কি থাকছে? এই যে স্ট্যাকগুলো, এই স্ট্যাকগুলো একে অপরের সাথে কানেক্টেড থাকছে থ্রু ল্যামেলি, থ্রু স্ট্রোমাল ল্যামেলি। তাছাড়া স্টার্চ গ্র্যানিউলস থাকছে, বিকজ ফটোসিনথেসিসটা এখানে হচ্ছে, তো এখানে সুগারকে কনভার্ট করা হচ্ছে ইন্টু স্টার্চ। স্টার্চ গ্র্যানিউলস থাকছে, লিপিড ড্রপলেটস থাকছে, অ্যান্ড রাইবোজোমস থাকছে। বিকজ আই উড লাইক টু রিমাইন্ড ইউ যে ক্লোরোপ্লাস্ট কিন্তু মাইটোকন্ড্রিয়ার মতো একটা সেলফ অটোনমাস বডি, একটা সেলফ রেপ্লিকেটিং অর্গানিজম, যার নিজস্ব ডিএনএ থাকে। তো তার নিজস্ব কিছু রাইবোজোম দরকার, যাতে সেই ডিএনএগুলো যে প্রোটিনগুলোকে এনকোড করবে, সেই প্রোটিনগুলোকে তৈরি করা যায়। সো দিস ইজ হোয়াট আ ক্লোরোপ্লাস্ট লুকস লাইক। সেটাই এখানে এক্সপ্লেন করা রয়েছে। There is a membranous system consisting of grana, the stromal lamellae, and the matrix stroma. There is a clear division of labor within the chloroplast.
ক্লোরোপ্লাস্টের মধ্যে কে কোন কাজটা করবে সেটা খুব ভালোভাবে ডিস্টিংক্ট করে দেওয়া থাকে, ডিভাইড করে দেওয়া থাকে। The membrane system is responsible for trapping the light energy and also for the synthesis of ATP and NADPH. তাহলে যে ক্যাপচারিংটা লাইট এনার্জি সেটা বেসিক্যালি করছে আমার আউটার অ্যান্ড ইনার মেমব্রেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোন পার্টের কি ফাংশন। অ্যান্ড এটিপি অ্যান্ড এনএডিপিএইচ সিনথেসিসটাও এই মেমব্রেন সিস্টেমগুলোই করছে। স্ট্রোমাতে কি ঘটছে? এনজাইমেটিক রিয়াকশনস, যেগুলো বেসিক্যালি সুগারটাকে সিনথেসাইজ করতে হেল্প করে। তাহলে এই রিয়াকশনগুলোর সাইট হচ্ছে আমার স্ট্রোমা। The former set of reactions, since they are directly light driven, are called light reactions. অর্থাৎ আমার লাইট ক্যাপচার করা এবং তার ফলে এটিপি অ্যান্ড এনএডিপিএইচ প্রডিউস করার যে রিয়াকশনগুলো সেগুলোকে লাইট রিয়াকশনস বলা হয়, সিম্পলি বিকজ এই রিয়াকশনগুলো করার জন্য সানলাইট দরকার। কিন্তু যে নেক্সট সেট অফ রিয়াকশনসগুলো, অর্থাৎ যে এনজাইমেটিক রিয়াকশনগুলো সুগার সিনথেসাইজ করতে হেল্প করছে, সেই রিয়াকশনগুলোর জন্য কোনো রকমভাবে সানলাইট দরকার পড়ে না। সেই জন্যে এই রিয়াকশনসগুলোকে বলা হয় ডার্ক রিয়াকশনস। এমন নয় যে সানলাইটের প্রেজেন্সে এই রিয়াকশনটা হবে না, সানলাইটের প্রেজেন্সেও এই রিয়াকশনটা হতে পারে, কিন্তু এই রিয়াকশনটা সানলাইট দরকার নেই রিয়াকশনটা ঘটার জন্য, সেই জন্য এটাকে ডার্ক রিয়াকশন বলে। এখানে একটা খুব কমন কনফিউশন যে লাইট রিয়াকশন মানে লাইট দরকার, ডার্ক রিয়াকশন মানে লাইট রিয়াকশন মানে লাইটের প্রেজেন্স হবে, ডার্ক রিয়াকশন মানে অন্ধকারে হবে। দ্যাট ইজ নট কারেক্ট। ডার্ক রিয়াকশন অন্ধকারে হবেই তার কোনো মানে নেই, বিকজ লাইট রিয়াকশনের প্রোডাক্টসের ওপর ডার্ক রিয়াকশন ডিপেন্ড করে। লাইট রিয়াকশন অন্ধকারে হতে পারবে না, তো একটা টাইমের পরে রিজার্ভস শেষ হয়ে গেলে কিন্তু ডার্ক রিয়াকশন সেই জন্য ডার্কে হতে পারবে না। সিম্পলি ডার্ক রিয়াকশন কথাটা মিসনোমার, এটা আমরা ইউজ করছি এটা বোঝানোর জন্য যে দ্য রিয়াকশনস ডু নট ডিপেন্ড অন লাইট। অলরাইট, তো এই অবধি আমরা বুঝলাম ফটোসিনথেসিস কি, কেন, ফটোসিনথেসিসের জন্য কি কি লাগবে, ফটোসিনথেসিস কোথায় হয়। দিস আর দ্য বেসিক্স অফ ফটোসিনথেসিস, এবং এই বেসিকগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট ফর আস টু প্রসিড ইনটু দ্য নেক্সট পার্ট, যেখানে আমরা বেসিক্যালি বিভিন্ন পিগমেন্টসগুলো নিয়ে কথা বলবো এবং যে রিয়াকশনসগুলোর কথা আমরা এইমাত্র বললাম, লাইট রিয়াকশনস, ডার্ক রিয়াকশনস, সেগুলোর ডেপথে ঢুকবো। সো আই গেস যে সেটার জন্য একটা এন্টায়ারলি ডিফারেন্ট ভিডিও আমাদের ডেডিকেট করা উচিত, বিকজ দেয়ার ইজ সো মাচ টু নো, দেয়ার ইজ সো মাচ টু আন্ডারস্ট্যান্ড। তো সেই জন্যে এই ভিডিওটা এই অবধি। যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।